হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগের ক্লাসে ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করেছি, তাই না? তোমরা নিশ্চয়ই সকলে দেখেছো এই ভয়েস চেঞ্জ, যেমন একেবারে ক্লাস 7 থেকে সেই এইচএস পর্যন্ত ইভেন কম্পিটিটিভ লেভেলে ইম্পর্ট্যান্ট বলেছিলাম, ঠিক সেম একই তালে ন্যারেশন চেঞ্জও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল পার্ট। এই পার্টটা খুব খুব গুরুত্ব সহকারে তোমরা অধ্যয়ন করো। যদি কেয়ারফুলি ক্লাসটা নিতে পারো তাহলে কিন্তু ইজিলি যে কোনো ন্যারেশন চেঞ্জ সলভ করতে পারবে। যাই হোক, কথা না বাড়িয়ে তাহলে শুরু করি আজকের ক্লাস। দেখো, আমি বললাম ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন কি? ন্যারেশন, এই ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশন মানে উক্তি। এই যে উক্তি, কেউ কেউ স্পিচ আমরা বলে থাকি, সেই যে উক্তি বা স্পিচ বা ন্যারেশন, এটা মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? ডাইরেক্ট প্রত্যক্ষ আর ইনডাইরেক্ট পরোক্ষ। যেমন তোমরা নিশ্চয়ই জানো, একটা উদাহরণ তোমাদের দিই, এই কথাটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, যে নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জানো তো তোমরা, এটা নিশ্চয়ই প্রত্যেকেই জানো। এটা দেখবে ইতিহাস বা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। যদি নেতাজি যেভাবে বলেছিলেন সেইভাবেই আমরা কথাটা ব্যবহার করি, তাহলে আমরা ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করি না উক্তির ক্ষেত্রে। এটা তোমরা বিভিন্ন অন্য সাবজেক্টেও হয়তো দেখে থাকবে। এটাই হলো ডাইরেক্ট স্পিচ। এটাই ডাইরেক্ট স্পিচ। এই কারো বক্তব্য যখন আমরা সরাসরি তুলে ধরি তাকেই বলা হয় ডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচ এই জন্য বলা হয়েছে প্রত্যক্ষ উক্তি। ঠিক সেরকম ভাবেই দেখো ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ একটা, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ পরোক্ষ উক্তি। তাহলে নেতাজি যে কথাটা বলেছিলেন সেই কথাটাকেই আমরা তো অনেক সময় ঘুরিয়েও বলতে পারি। তাহলে নেতাজি যখন বলেছিলেন তখন বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। প্রোনাউন গুলো খেয়াল করো। এই কথাটা যদি আমরা ঘুরিয়ে বলি তাহলে কি দাঁড়াবে? সেখানে দাঁড়াবে যে নেতাজি বলেছিলেন, তার দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন যে যদি তারা তাকে রক্ত দেন তিনি তাদের জন্য স্বাধীনতা এনে দেবেন, তাই না? তাহলে এই প্রোনাউন গুলো দেখো পরিবর্তন হচ্ছে। এই প্রোনাউন গুলোর যে পরিবর্তনের মাধ্যমে যে বাক্যটা দাঁড়ালো সেটাকেই আমরা বলি ইনডাইরেক্ট স্পিচ, পরোক্ষ। কারণ তার কথাটা আমরা ঘুরিয়ে বললাম, সেজন্য সেটা পরোক্ষ। বোঝা গেল? এবার এই যে ন্যারেশন বা উক্তি দুই প্রকার, সেটার একটা উদাহরণ আমি দিয়েছি। দেখো, জিনিয়া সেড আই হ্যাভ ডান ইট। জিনিয়া সেড আই হ্যাভ ডান ইট। এই যে জিনিয়া যেভাবে বলেছিল যে সে এটা করেছে, সে কথাটা হুবহু তুলে দিয়েছি, সেজন্য এটা কোটেশনের মধ্যে আছে। দিস ইজ ডাইরেক্ট স্পিচ। এবার এই ডাইরেক্ট স্পিচটা থেকে আমাদের যেটা এক্সামে আসে, ইনডাইরেক্ট করতে দেওয়া হয়। ডাইরেক্টে দেয়া থাকবে, ইনডাইরেক্ট করতে হয়। ভাইস ভার্সাটাও রেয়ারলি আসে, বাট জেনারেলি এটাই আসে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য বেসিক কিছু রুলস আমাদের জানতেই হবে। এবার আসি সেইগুলো। এটাই, এই রুলস গুলো যাওয়ার আগে আমাদের একটু পরিচিতি রাখতে হবে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ সম্পর্কে। হোয়াট ইজ রিপোর্টিং ভার্ব? রিপোর্টিং ভার্ব কি? এই যে মেন যে ভার্বটা, ইনভার্টেড কমার বাইরে যে মেন ভার্বটা, এই ভার্বটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর পুরো যে উক্তিটা, যেটা ইনভার্টেড কমার মধ্যে যে পুরো উক্তিটা আছে, সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, খেয়াল থাকবে।
এবার দেখো, এই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, সেটা করার জন্য আমাদের এই রকম কয়েকটা ছক করতে হবে। মোটামুটি দুটো ছক আমি দেবো, তার মধ্যে তোমাদের ক্লিয়ার হবে। সেই দুটো ছক একটু দেখে নিতে হবে। দেখো, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকবে। এই ছকটা দিয়েছি, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট দিয়েছি যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে পরিবর্তনটা কিরকম হচ্ছে দেখো, রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, এটা রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে আমি আগেই বলে দিয়েছি, সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, এ সম্পর্কে কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, একদম প্রথম দিকের ক্লাসে দেয়া ছিল সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো ডিটেলস দিয়েছিলাম। এগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। যদি কারো জানা না থাকে তাহলে আবার আগের ক্লাসে গিয়ে সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। যাই হোক, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি কি হবে, সেড বা সেড টু যাই থাকুক না কেন, সেক্ষেত্রে যদি সেড থাকে সেটা সেড করবে, যদি সেড টু থাকে, এটা শুধুমাত্র অ্যাসার্টিভের জন্য খেয়াল রাখবে, সেড টু থাকলে সেটা টোল্ড হয়ে যাবে। ওকে, এটা শুধুমাত্র অ্যাসার্টিভের জন্য, সেড থাকলে সেডই থাকবে, সেড টু থাকলে সেটা টোল্ড হয়ে যাবে। কমা বা ইনভার্টেড কমা, এই যে কমাটা ছিল আর এই যে ইনভার্টেড কমা ছিল, এই কমা বা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে এখানে, দ্যাট বসবে। এগুলো অবশ্যই নোট ডাউন করে রেখো, কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। এবার দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, খেয়াল আছে তো, প্রশ্নবাচক বাক্য, সেক্ষেত্রে কি হবে, আস্কড বসবে। এই আস্কড বা কেউ কেউ ওয়ান্টেড টু নো এইরকমও করে, আমি বলছি আস্কডটাই তোমরা করবে, আর কিছু মাথায় রাখতে হবে না, আস্কড করো। আর কমা বা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড, এইখানটা একটু মাথায় রাখবে। ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড কেন বললাম, এই ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড এই অর্থে কোশ্চেন কিন্তু বিভিন্ন রকম হয়। দেখবে কখনো কখনো আমরা কোশ্চেন করি যে সিম্পল কোশ্চেন অ্যামিজার দিয়ে, ডু ডাজ ডিড দিয়ে কোশ্চেন হয়, সেই রকম কোশ্চেন যদি হয় তাহলে কিন্তু ইফ বসবে। আর কখনো কখনো কোশ্চেন হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ড জানো তো, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই হাউটা কিন্তু ডাব্লিউ নেই, শুধুমাত্র এইচ আছে, কিন্তু হাউটাকেও ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ধরা হয়। এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন হয়, যেমন হোয়াটস ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, এইরকম, সেক্ষেত্রে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই কিন্তু বসে যাবে কমা বা ইনভার্টেড কমা উঠে। ওকে, নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, কি হবে সেখানে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেটা অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস হতে পারে, নানা রকম হতে পারে। যদি অর্ডার হয় তাহলে অর্ডার করবে, যদি সেটা রিকোয়েস্ট বোঝায়, প্লিজ কথাটা যদি মেনশন থাকে তাহলে রিকোয়েস্টেড করবে, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, রিকোয়েস্টেড করবে। আর একটা আমি দেখো দিয়েছি ফরবিড, ফরবিড মানে নিষেধ করা, মানা করা। এই এই ইম্পারেটিভ সেন্টেন্সেই দেখবে বেশ কিছু সেন্টেন্স পাবে যেখানে নট বা নো দিয়ে আছে, না বাচক, এইরকম না বাচক যেখানেই থাকবে সেক্ষেত্রে ফরবিড করে দেবে, নিষেধ করা বা মানা করা, তাহলে তোমাদের সুবিধা হবে। ফরবিড করে দিয়ে কমা বা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাবে। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছে বা প্রার্থনা বোঝাবে। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করবে, প্রেড, PRAYED, প্রেড অথবা উইশড করবে। ওকে, প্রেড অথবা উইশড করবে, কমা বা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে গেল। এক্সক্লামেটরি সেন্টেন্স, আশা করি মনে আছে, সেই এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি করবে, এক্সক্লেমড উইথ, আমি ডট ডট দিয়েছি, মানে এক্সক্লেমড উইথ, এটা বিভিন্ন রকম হতে পারে। যদি দেখো আনন্দ হচ্ছে তাহলে এক্সক্লেমড উইথ জয়, এগুলো একটু নোট ডাউন রাখবে, এক্সক্লেমড উইথ জয়। যদি দেখো দুঃখ বোঝাচ্ছে তাহলে এক্সক্লেমড উইথ সরো। যদি দেখো যে অবাক, বিস্ময় বোঝাচ্ছে তাহলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ করবে।
এইরকম ভাবে এক্সক্লেম উইথ যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী করবে। আর কমা বা ইনভার্টেড কমা উঠে গিয়ে অবশ্যই দ্যাট করবে। আজকে তোমরা ন্যারেশন চেঞ্জ সে সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আশা করি পেয়ে। যদি তোমরা মনে করো যে সত্যি আমার এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই তোমাদের কাছে আবেদন রইল, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার